নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন গ্লোবাল টিভির প্রধান সম্পাদক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আজকে যে সংবাদটি করেছি তার শিরোনাম হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনী তৈরি, ক্ষুণ্ণ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সেনাপ্রধান। এটা আসলে সেন্ট মার্টিন নিয়ে এই কয়েকদিন ধরে যে বিষয়টি ঘটছে সেটি নিয়ে আজকে সেনাপ্রধান বলেছেন এবং রাজনীতির মাঠে অনেক উত্তপ্ত। আমি শুরুতে যদি মাসুদ কামাল আপনার কাছে আসি, মানে সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের অবস্থান, এ নিয়ে বিরোধী দলের এক ধরনের রাজনৈতিক বক্তব্য কিংবা তাদের অবস্থান, সব মিলিয়ে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, কোন দিকে যাচ্ছে বিষয়টি? বিষয়টা তো আগের চেয়ে ক্রাইসিস একটু কিন্তু কমেছে। কারণ আমি যতটুকু জানি যে গতকালকে একটা বড় জাহাজে প্রায় 200 মেট্রিক টন খাদ্যপণ্য ওখানে পাঠানো হয়েছে। বেশ কিছু লোককে, মানে ওখানে তো গত কয়েকদিন তো ভয়ঙ্কর অবস্থা ছিল, প্রায় 9 দিন 10 দিনের মতো কোনো রকম যোগাযোগ ছিল না, ভয়ঙ্কর অবস্থা ছিল। সেই অবস্থার সংকটটা মনে হয় একটু কমেছে যতটুকু আমি জানি। এবং প্রশাসন বলেছে এই খাবার দিয়ে নাকি তাদের প্রায় 2 মাসের মতো চলবে। তো 2 মাস চলবে কিনা জানি না, কিন্তু সংকট যেটা রয়ে গেছে কিছুটা কমেছে, কিন্তু একদম নিরসন হয়নি। এই অর্থে যে দুটো কারণ এখানে। একটা হলো যে প্রচুর লোক আপনার টেকনাফে এসে আটকে গেছে। তারা কিন্তু তাদের বাড়িতে যেতে পারছে না, সামনে ঈদ, 2 দিন পরে ঈদ। তারা তার প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আদৌ পারবে কিনা এবং তাদেরকে পাঠানোর কোনো ব্যবস্থা প্রশাসন নেবে কিনা, এটা কিন্তু এখনো ক্লিয়ার না। এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয় যে বিষয়টা নাকি আসলে মূল বিষয়, সেটা হলো যে দেখেন মিয়ানমারের অভ্যন্তরে কি চলছে, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, সবই এটা তাদের ব্যাপার। কিন্তু তার কারণে আমাদের যে ক্ষতিটা হচ্ছে, আমাদের তো স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। টেকনাফের লোকজন বলছে যে তারা নাকি দূর সমুদ্রে 2টো জাহাজ দেখতে পাচ্ছে, 2টো যুদ্ধ জাহাজ ওখানে থাকছে। টেকনাফের এই যে 10,000 লোক ওখানে থাকে, তাদের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডটা কি? তারা তো মাছ ধরে, তারা তো মাছ ধরতে ওইদিকে যেতে পারছে না, কিন্তু তাদের এই ইনকামগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছে। এবং নর্মালি যারা যাতায়াত করতো যে আপনার নাফ নদী দিয়ে, তারাও ওখানে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। এতে কি আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন আমাদের নেতারা, আমাদের পলিটিক্যাল লিডাররা বলতেছে যদি আমাদের আক্রান্ত হই তাহলে আমরা থেমে থাকবো না। আরে ভাই, আক্রান্ত কাকে বলে? আপনার উপরে এসে বোমা ফায়ালে আক্রান্ত হবেন? আপনার নর্মাল জীবনযাপন ব্যাহত হচ্ছে, এটা কি আক্রান্ত নয়? আপনি টেকনাফের আপনার সেন্ট মার্টিনে 10,000 লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন তো যে ভাই তা আপনার একটু আরামে আছেন না আক্রান্ত আছে? বলেন তো। তারা তো বলবে আমি আক্রান্ত হয়েছি, তারা তো বলবে আমি আমার স্বাভাবিক জীবনযাপন মানে যাপন করতে পারছি না। তো এটা কি আক্রান্ত না? এক্ষেত্রে তারা কি ভূমিকা নিয়েছে? বলে যদি আমার আক্রান্ত হয় তাহলে আমরা বসে থাকবো না। মানে আপনি কি অপেক্ষা করবেন যে কবে একটা গোলা এসে আমার এখানে পড়বে, তারপরে আমি এখান থেকে 20টা গোলা মারবো? কি যে মারবেন সেটাও তো আমরা দেখে ফেলেছি ভাই। টেকনাফে গেছে, ওদের মর্টার সেল পড়ে নাই, আমাদের লোক নিহত হয় নাই, আমাদের লোকেরা বাংকার করে আছে, যুদ্ধ করে মিয়ানমার এবং বিদ্রোহীরা, আমাদের লোককে মাটির নিচে থাকতে হচ্ছে। এটা কি আক্রান্ত হওয়া না? মানে সেই ক্ষেত্রে আসলে আমাদের অবস্থানটা মানে কি রকম হলে আপনি মনে করেন যে সঠিক অবস্থান করতে হবে? আমি তো যুদ্ধবাজ লোক না, আমি যুদ্ধ রণ বিশারদ না। বাট আমার কথাটা হলো কি, আপনাকে এমন কিছু করতে হবে যাতে নাকি আমাদের জনগণের মধ্যে একটা ভরসা পায় যে তারা কিছু করছে। ওরা এখানে জাহাজ লাগাইছে, আপনি আমাদের এদিকে একটা জাহাজ নেন, কিচ্ছু না, তাহলে ওরাও কিন্তু ভাববে যে এখানে অবাধে জাহাজ চলাচল করা যাবে না। ওরা যেন ভাববে গোলা এসে আমাদের এখানে পড়ছে, ভাই 1টা 2টা গোলা মারেন না, মানে বুঝান যে তোমাদের এই ধরনের অপ্রয়োজনীয় গোলা আমরা মেনে নিচ্ছি না। কিছুটা আপনি কি করবেন আমি জানি না। এখানে মিয়ানমারের রাষ্ট্রদূত আছে, তাকে ডেকে আনেন, তাকে বলেন, তাকে বলেন কিছু। আমি জানি না কি করতে হবে, আমি কিন্তু ভাই এগুলি ব্যাপারে রণ বিশারদ আমি না, আমি কূটনীতি বিশারদ না। বাট আমি আমার দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি আমার দেশের একটা বিপুল সংখ্যক নাগরিক অনিরাপদ বোধ করছে। এখন যদি তারা অনিরাপদ বোধ করে, তারা কার কাছে চাইবে? তারা নিরাপত্তাটা কার কাছে চাইবে? 9 দিন পরে ওখানে কি আপনার শাকসবজি হয়, ধান চাল হয়, মশলা হয়, প্রতিদিনের রসদ এই দিক থেকে যেতে হয়। আপনি পাঠাইছেন 9 দিন পরে, যখন নাকি সবাই চিল্লাপাল্লা করা শুরু করছে তখন আপনারা পাঠাচ্ছেন।
আমি তো দেখলাম ওই দিন একটা ভিডিও দেখলাম, এক লোক বলতেছে সে আজকে 7 দিন ধরে এসে পড়ে আছে, থাকার জায়গা নাই, পকেটে টাকা নাই, সে টেকনাফে আসছে, ওই বিভিন্ন টিকিট কাউন্টারের মধ্যে যে শুয়ে থাকে, রাতের বেলা ঘুমায়। এই যে লাইফটা, এই লাইফটা কাদের জন্য হয়েছে? ওদের জন্য হয়েছে। তো তাকে আপনার মানে সাপোর্টটা মানে কে আপনি দিবে? বলছেন যে অন্তত জনগণের মধ্যে এক ধরনের আস্থা ফেরানোর জন্য হলো কিছু অবস্থান কিংবা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, মানে যেটির অবশ্যই, এক ধরনের অবশ্যই। অনুপস্থিতি আপনি দেখছেন, তাই তো? জি। জি, ধন্যবাদ। আমি তাহলে এই একই প্রসঙ্গে সৈয়দ ইশতিয়াক রেজার মতামতও জানতে চাই। মানে আপনি এই অবস্থান এইটি নিয়ে এক ধরনের রাজনৈতিক বাদানুবাদও আমরা দেখছি আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে, সেটিকে কিভাবে দেখছেন? আর মূলত যে আমাদের রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের সাথে, এবং এখন মিয়ানমারের যে পরিস্থিতি তৈরি হচ্ছে দিনে দিনে, সেটি সেই রোহিঙ্গা ইস্যুকেও বা কতখানি প্রভাব ফেলতে পারে, সেটি সম্পর্কে আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ। দেখেন, আমাদের এই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে তার অনেকগুলো দিক আছে। একটা হলো, আমাদের রাজনীতিবিদরা তো সবকিছু নিয়ে রাজনীতি করেন, সেটা এবারের সংকট নিয়েও করছেন তারা। বিএনপির অবস্থানটা বড় অদ্ভুত। একটা দল উদ্বেলিত হয়ে গেছে যে সেন্ট মার্টিন বুঝি চলে গেছে। কেন উদ্বেলিত হয়েছে, আনন্দিত হয়েছে? কারণ কিছু ফেসবুকার আর ইউটিউবার বিদেশে বসে এটা বলছে যে সেন্ট মার্টিন মিয়ানমারের হাতে চলে গেছে। কি পরিমাণ মানে মানে উন্মাদ হতে পারে আর কি কিছু মানুষ, এবং তার দ্বারা কিভাবে প্রভাবিত হতে পারে বিএনপির মতন একটা রাজনৈতিক দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষায় কথা বলছেন, এইটা কোনো দায়িত্বশীল কোনো রাজনৈতিক ব্যক্তির কথা হতে পারে না। একটা দ্বীপ চলে যেতে পারে না, দিয়েও দেওয়া যায় না। কিভাবে যে কথা বলছে আমাদের রাজনীতিবিদরা, সেটাই একটা অবাক লাগে। কিন্তু দুঃখ লাগে যে ফেসবুক, ইউটিউবে যে যারা ঝড় তুলছেন, তাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা এটা করছেন। প্রথম কথা হলো, মিয়ানমার সরকার নিজে খুব ব্যাকফুটে আছে, তার নিজের অবস্থান খুবই খারাপ। বিদ্রোহীদের সাঁড়াশি আক্রমণে সে কোণঠাসা অবস্থায় আছে। সে এই অবস্থায় যুদ্ধের আরেকটা ফ্রন্ট বাংলাদেশের সাথে খোলার কোনো কারণ নেই, এবং খুলে পারবেও না। কারণ হলো যে এখানে তাকে পরাজিত হতে হবে। যে যুদ্ধজাহাজের কথা শোনা যাচ্ছে, সেটিকে তারা ব্যবহার করছে বিদ্রোহীদের উপরে গুলি ছাড়ার জন্য। কারণ হলো, ওই এলাকার মানে সীমান্তে, স্থলভাগে তারা তাদের কর্তৃত্ব হারিয়েছে। এখন একমাত্র বাকি আছে এয়ার পাওয়ার এবং নেভাল পাওয়ার। এই দুইটাই মিয়ানমার সরকারের হাতে আছে, ও দুটিকে ব্যবহারের চেষ্টা করছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের এখানে এসে গুলি পড়ছে। একজন তো আহত হয়েছেন, আমরা যতদূর দেখেছি, একজন আহত হয়েছেন ফেরার পথে। আমাদের মানুষজন আটকে পড়েছে, জিম্মি অবস্থার মধ্যে আছে, বিকল্প পথ খোঁজা হচ্ছে, এবং এটাই স্বাভাবিক। আমাদের মানুষজনদের কাছে খাদ্য, ঔষধ ইত্যাদি পৌঁছাতে হবে, এবং সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবির একটি ইউনিট আছে, এবং তারা এখন পর্যন্ত কোনো সিগন্যাল দেয় নাই যে তারা অপারগ অবস্থায় আছে। সুতরাং এই যে গুজবগুলো যারা শিক্ষিত মানুষজন ছড়াচ্ছে, তারা অত্যন্ত সচেতন ভাবে এগুলো ছড়াচ্ছে বাংলাদেশের মানুষের মনে নানা ধরনের। কিন্তু মানে সীমান্তবর্তী এলাকার মানুষজন কি আতঙ্কে রয়েছে? তাদেরকে সেই আতঙ্ক কিংবা তাদেরকে নির্ভয় করার ক্ষেত্রে আসলে কোনো পদক্ষেপ নেওয়া? সীমান্তে তো আতঙ্ক আজকের না, যখন থেকে মিয়ানমারের এই বিদ্রোহরা ব্রাদারহুড অ্যালায়েন্স যখন আক্রমণ শুরু করলো, তারপর থেকেই তো এখানে আতঙ্কটা আছে। মর্টার শেল এসে পড়ছে, এয়ারফোর্সের যে বিমান বাহিনী, সেখান থেকে গোলা এসে পড়ছে, মিয়ানমার এয়ারফোর্সের কথা বলছি। সেটা তো অনেকদিন থেকে আছে, থেমে থেমে গুলি। এবং সীমান্তের একটা সাইকোলজি আছে, সীমান্তের সাইকোলজির সাথে আমাদের এই মেইনল্যান্ড সাইকোলজি কিন্তু মিলবে না কিন্তু। সুতরাং সেখানে সেটা আছে। আমি মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় এক, যে আপনি তো অনেকদিন থেকে বলছেন যে আমার উপরে আক্রমণ হলে আমি প্রতিঘাত করব। যে গোলা এসে পড়ছে, যে গুলি এসে পড়ছে, আমি মনে করি এটা আঘাত। সুতরাং তার একটা প্রত্যাঘাত প্রয়োজন আছে, এবং এই মুহূর্তে এইটাই সর্বোচ্চ সময় আমার কাছে মনে হয়। মিয়ানমার সরকার অত্যন্ত পর্যদস্ত অবস্থায় আছে, তাকে বুঝিয়ে দেওয়া দরকার। খালি বক্তৃতা দিয়ে আমরা এ করে ফেলবো, সেই করে ফেলবো, এগুলা বলার চেয়ে আমি বলি না যে একটা ফুল ফ্লেজেড ওয়ার শুরু করতে হবে বাংলাদেশকে। একটা ফুল ফ্লেজেড ওয়ারে যাওয়ার দরকার নেই বাংলাদেশের। ওয়ার ইকোনমির একটা সাংঘাতিক ব্যাড সাইড আছে, মানুষের জীবনের উপরে সাংঘাতিক প্রভাব ফেলে। কিন্তু মিয়ানমারকে একটা কিছু বলা, এটা শুধুমাত্র এইটুকু। আমি এর সাথে একমত যে মানুষের মনে একটা অন্তত নির্ভরযোগ্যতা তৈরি করা, মানুষকে নির্ভর করার ক্ষেত্রে, যে না, আমাদের সরকার, আমাদের বাহিনীগুলো, আমাদের সেখানে একটা রামুতে একটা ফুল ফ্লেজেড ক্যান্টনমেন্ট তৈরি হয়েছে এই মিয়ানমারের স্ট্র্যাটেজিক ইস্যুটাকে চিন্তা ভাবনা করে। আমি মনে করি যে এগুলো নিয়ে আমাদের জনগণকে আরো বেশি, আপনি যুদ্ধ না করেন, আমি বিরতিতে যাওয়ার আগে একটা মানে খুব সংক্ষেপে, মানে রোহিঙ্গা ইস্যুতে কি সেটি আসলে কোনো প্রভাব ফেলবে কিনা? রোহিঙ্গার কথা ভুলে যান, এসব রোহিঙ্গার কোনোদিন বাংলাদেশ থেকে ফিরবে না, এগুলো ভুলে টলে যান। এগুলো খামাখা আপনারা খালি আলোচনায় নিয়ে আসেন।
এগুলা বাংলাদেশে থাকবে, আরো অনেক ভবিষ্যতে সমস্যা তৈরি করবে। এগুলা ঢোকার সময় আমি বলেছিলাম আজও আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা, জীবনে এগুলো ফিরবে না, বাংলাদেশ ফিরাতেও পারবে না, কূটনৈতিক ভাবে সেই সামর্থ্য বাংলাদেশের নাই। জি, অনেক ধন্যবাদ দুজনকে। আমরা একটু বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে একটা বড় রদবদল হয়েছে, সেটি আসলে তাদের রাজনীতি এবং আমাদের সার্বিক রাজনীতিতে কী প্রভাব ফেলবে সে বিষয় নিয়ে আলোচনা হবে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরছি কিছু কথা। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও আমরা ফিরে এলাম। আলোচনায় আছেন আমাদের সাথে ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা মিয়ানমার পরিস্থিতি, বিশেষ করে সেন্ট মার্টিনে যে বিষয়টি ঘটছে সেটি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের দ্বিতীয় যে শিরোনামটি ছিল রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ৩৯টি পদে রদবদল আনা হয়েছে। ডক্টর আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, আরও 10 জন নেতাকে চেয়ারপারসনের উপদেষ্টার যে প্যানেল সেইখানে আনা হয়েছে। এই বিষয়টি নিয়ে সৈয়দ ইশতিয়াক রেজা, মানে নির্বাচন পরবর্তী সময় বিএনপি যে ধারায় রাজনীতি করছে সেইখানে এই রদবদল, মানে ৩৯ সংখ্যাটিও তো বেশ বড়ই, সেটি আসলে কতখানি প্রভাব ফেলবে, সব কিছু মিলে সাংগঠনিকভাবে বিএনপির জন্য বিষয়টি কতখানি জরুরি ছিল? সৈয়দ ইশতিয়াক রেজা। আমি জানি না বিএনপির জন্য কতটুকু জরুরি ছিল, তবে আজকে একটা পত্রিকার শিরোনাম দেখছিলাম বিএনপির এই কমিটি পুনর্গঠন নিয়ে, বলা হচ্ছে যে বিএনপির অ্যাকশন শুরু বিএনপি নিজের সাথে। এখন এইটা একটা খুব চমৎকার শিরোনাম বলে আমার কাছে মনে হয়েছে, যে নিজের দিক থেকেই শুরু হয়েছে অ্যাকশন। এবং সেটা হলো যে নির্বাচন পরবর্তী তারা অ্যাকশনে যাচ্ছে, যে কোন কমিটি কাজ করেছে, কোন কমিটি কাজ করে নাই ইত্যাদি ইত্যাদি। কোনো কোনো কমিটি, আহ্বায়ক কমিটি বছরের পর বছর ধরে ঝুলে আছে, 3 জন বা 4 জনের একটা কমিটি। শুধু বরিশাল জেলায় চিন্তা করেন, বরিশাল ওখানে সাবেক মেয়রের লোকজন আগে নতুন মেয়রের নতুন দলের তাদের কাছে পাত্তাই পাচ্ছে না, এখন তারা আবার নতুন কমিটিতে এসে বড় জায়গা পেয়ে যাচ্ছে। আমি জানি না রিভাম্প যেটাকে বলে আর কি, পুনর্গঠন, এই পুনর্গঠনে দলের কর্মীরা চাঙ্গা হবে কিনা। তবে একটা উদ্যোগ হিসেবে তো আমরা দেখতেই পারি ইতিবাচক হিসেবে যে বিএনপি চেষ্টা করছে তার দলের নেতা কর্মীদেরকে পুনরুজ্জীবিত করতে, এবং নিজের নেতা কর্মীরা যদি সাংগঠনিকভাবে একটা জায়গায় এসে দাঁড়ায় এবং তারা যদি দলকে মজবুত করতে পারে, নিশ্চয়ই তাদের যে আন্দোলন আছে সেটি নিশ্চয়ই একটা পর্যায়ে ডাল পেলা মালতে পারবে। সমস্যা যেটা হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতার বাইরে আছে। ক্ষমতার বাইরে থাকলেও বিএনপির আচরণটা কিন্তু সেই আগের মতোই। দলে কোনো গণতন্ত্র নাই, দলে কোনো নির্বাচন নাই, কোনো ভোটাভুটি নাই, দলের ভিতরে কোনো চয়েস নাই, উপর থেকে চাপিয়ে দেওয়া, এবং ঘুরে ফিরে দেখবেন সেই মুখগুলোই, সেই নেতাগুলোই। ফলে এই দলের পক্ষে একটা বড় সাংগঠনিক ভিত্তি তৈরি করা কতটা সম্ভব হবে আমি জানি না, তবে উদ্যোগ হিসেবে আমরা নিশ্চয়ই তাদেরকে সাধুবাদ জানাতে পারি। কিন্তু মানে যে প্রক্রিয়ায় মানে এই কমিটির রদবদল করা হলো, কোনো কাউন্সিলের মতো প্রক্রিয়াতে না গিয়ে প্রায় 39 জনের, সেটাই তো বললাম যে দলে কোনো নির্বাচন হয় না, দলে কোনো কাউন্সিল হয় না, এমনকি ঢাকা থেকে গিয়ে জেলা উপজেলা পর্যায়ের কমিটিগুলো করে দিয়ে আসা হয়, অথবা প্রেস রিলিজ দিয়ে কমিটি করে দেওয়া হচ্ছে। এটা একটা প্রেস রিলিজ কমিটি। এখন প্রেস রিলিজ দিয়ে যদি আপনি একটা কমিটি করে ফেলতে পারেন, তাহলে আর দল যে যখন গণতন্ত্রের লড়াই করে, ভালো নির্বাচনের দাবি করে, তখন নিজের ভিতরে সেই অনুশীলনটা না থাকলে তো প্রশ্ন হয়ে দাঁড়ায়, তাতে দলীয় নেতা কর্মীরা কতটুকু উজ্জীবিত হবে আমরা জানি না। তবে দল নিশ্চয়ই আমাদের চাইতে তাদের দলের অবস্থা অনেক ভালো বোঝে। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, মানে আপনার মতামতটি জানতে চাই। আর আরেকটু যদি বিস্তারিত বলি, যে মানে যে নামগুলো আমরা দেখছি, ডক্টর আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে, 10 জনকে করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জহিরুদ্দিন স্বপন আছে তার মধ্যে, আমরা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুনুর রশিদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মানে বেশ পরিচিত নামগুলো। মানে এগুলো আসলে কতখানি দলকে পুনর্গঠন কিংবা সাংগঠনিকভাবে শক্তিশালী করা, সবকিছু মিলে সার্বিক রাজনীতিতে কোনো প্রভাব আপনার কাছে কি মনে হয়? আমি যদি এক কথায় বলি, কোনো প্রভাব দেখছি না আমি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো একটা কথা, আসাদুজ্জামান রিপন আগে ছিলেন বিশেষ সম্পাদক, জি, বিশেষ এখন হলেন ভাইস চেয়ারম্যান নাকি ভাইস প্রেসিডেন্ট, কি হলেন? ভাইস চেয়ারম্যান হলেন। 10 জনকে করা হয়েছে উপদেষ্টা। আচ্ছা, আসাদুজ্জামান রিপনের কি প্রমোশন হলো না ডিমোশন হলো? আমি তো এটাই বুঝি না। এইটাই বুঝি না, ওনার কি প্রমোশন হলো নাকি ডিমোশন হলো? একটা লোক আগে ছিল বিশেষ সম্পাদক, বিশেষ সম্পাদক জিনিসটা কি এটাও বুঝতাম না। এখন উনি ভাইস চেয়ারম্যান হলেন, ভাইস চেয়ারম্যান হলে কি হয়? ওনার কি গুরুত্ব বাড়লো, অথবা উনি কি বেশি ভূমিকা রাখতে পারবেন না এখন রাজপথে? আচ্ছা, উপদেষ্টা,
উপদেষ্টার কাজটা কি ভাই? উপদেষ্টা কাকে উপদেশ দেবেন? চেয়ারপারসনকে? উনি কি চেয়ারপারসনের সঙ্গে নিয়মিত যে বসবেন? শুনেন, এইগুলো ওর জানেন, এগুলো জাস্ট অ্যাকোমোডেট করা। ওই যে ছোটবেলায় একটা গল্প শুনতাম না, বলা হতো না যে ইসার টুপি মুসার মাথায়, মুসার টুপি ইসার মাথায়, এরকম আপনি দেন, অসুবিধা নাই কোনো। কিন্তু এতে কিন্তু টুপিরও কোনো আপনার মাহাত্ম্য বাড়ে না, মাথারও কোনো মাহাত্ম্য বাড়ে না। এগুলি কিছুই না। এই লোকগুলি কোথাও না কোথাও ঢুকাইতে হবে। ৩৯ জন নেতাকে রদবদল করছে। এতে দলের কি আপনার আন্দোলনের স্পিড বেড়ে যাবে, অথবা মানুষের কাছে এই দলের গ্রহণযোগ্যতা আগের চেয়ে বাড়বে? ভাই, এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই দলগুলোতে চলে একনায়কতন্ত্র। এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী দলের সবকিছুই হয়, এক ব্যক্তি যা বলেন তাই হয়। আচ্ছা, উনি যা আছেন, আমাদের বিএনপি কথা যেহেতু বিএনপি আলোচনাটা হচ্ছে, বিএনপি যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি কবে নির্বাচিত হয়েছেন? ওনাদের গঠনতন্ত্র নির্বাচন কয়দিন পর পর করতে বলে, সম্মেলন কাউন্সিল কয়দিন পর পর করতে বলে। কাজে উনি দেশে আসতে পারবেন না, অতএব কিন্তু কাউন্সিল হচ্ছে না। তার মানে ব্যক্তির কারণে কিন্তু দল নিয়ন্ত্রিত হচ্ছে, ব্যক্তির ইচ্ছার উপর, ব্যক্তির প্রয়োজনের উপর দলের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দল হলো? সিম্পল। এটা কোন এই রাজনৈতিক দল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে? কেমনে করবে? কেমনে করবে? তাহলে আপনি 2 দিন পর পর দলের লোকরা চেঞ্জ করেন, অসুবিধা থেকে পোর্টফোলিওর নাম চেঞ্জ করেন। আমি তো বলতে পারবো না কারে কারে উপদেষ্টা করলো। এই উপদেষ্টার কি যে তারে কমানো উপদেশ দিবে? দেয় এগুলো। কারণ এই লোকগুলো কোথাও একটু বসাইতে হবে, দিয়ে বসাইলো, তাতে কি হইলো? তারা পরস্পরের সঙ্গে আলাপ করবে, দেখো আমি কিন্তু এখন ভাইস চেয়ারম্যান হয়েছি, আমি কিন্তু এখন উপদেষ্টা হয়েছি। এগুলো এই আলাপ ছাড়া এই কাজের কোনো অর্থনৈতিক অথবা কোনো রাজনৈতিক অথবা কোনো আন্দোলনের মধ্যে দিয়ে কোনো পরিবর্তন এগুলি হবে বলে আমি মনে করি না ভাই। না, মানে যে সরকার বিরোধী আন্দোলনে এখন বিএনপি এবং সমমনা দলগুলি, কিছুদিন আগে আমরা শুনেছি বিএনপি মহাসচিব বলেছেন ডান বাম অতি বাম সকলকে নিয়ে তারা সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার করবেন। সেই বক্তৃতার কয়েকদিন মধ্যে আমরা আজকে এই রদবদল দেখছি। সবকিছু মিলে আপনি আসলে আপনি কি কোনো রকম পরিবর্তনই মানে এখানে দেখেন, এই ধরনের আন্দোলনের প্রতিজ্ঞা 15 বছর ধরে শুনতেছি, তাতে কি হয়েছে? হয়েছেটা কি? বিষয়টাকে আমি বলি আপনাকে, শুনেন একটা কথা, আমি শেষ করে দিই একটা কথা। আজকে কিন্তু সরকার বিরোধী একটা মনোভাব সাধারণ মানুষের মধ্যে আছে, এবং এটা যতই দিন যাবে সরকার বিরোধী মনোভাবটা আরো বাড়তে থাকবে। এটাই নিয়ম। সব ক্ষমতাসীন দলের উপর মানুষের একটা অনাস্থা, বিক্ষোভ, ক্ষোভ, রাগ, হতাশা সবই থাকে। কিন্তু সেই ক্ষোভ, রাগ, হতাশাকে ধারণ করার মতো আরেকটা গতিশীল পলিটিক্যাল পার্টি এদেশে নাই। এই হলো সমস্যাটা। বিএনপি যারা বলে, আপনি দেখবেন বিএনপি জনসভাগুলোতে প্রচুর লোক হয়, তার মানে মনে করেন না এরা সবাই বিএনপিকে ভালোবেসে যায়। এরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে ওখানে জন্য যায়, এবং যেভাবে হয়তো এখান থেকে একটা দিক নির্দেশনা পাওয়া যাবে, যে তারা মঞ্চে যে লোকগুলিকে দেখে সেই লোকগুলি তাদের কাছে পরীক্ষিত। 2 দফায় তারা ক্ষমতায় ছিল, এই লোকগুলি ছিল, এবং কোনো চেঞ্জ নাই, কোনো নেতৃত্বে পরিবর্তন নাই। সেই একই লোক একবার এখান থেকে এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে সেই চেয়ার। লাভটা কি? এরাই ক্ষমতায় আসবে, মানুষ হতাশ হয়ে চলে আসে। এমন কিছু বলতেও পারে না। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমি একটা সিম্পল কথা বলি। বিএনপি যে এই নির্বাচনের সময় একটা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিল, যে বললো ইউটিলিটি বিল দিবেন না, অমুক করবেন না, তমুক করবেন না, বলছিল না? ওই আন্দোলন প্রত্যাহার করছে। ওই আন্দোলন এখনো চলছে। বিএনপি অফিস, কেন্দ্রীয় অফিস, তারা কি ইউটিলিটি বিল দেয় নাই? জিজ্ঞাসা করেন তো, বিএনপির কোন কেন্দ্রীয় নেতা ওয়াসার বিল দেওয়া বন্ধ করছে, বিদ্যুতের বিল দেওয়া বন্ধ করছে? কে বন্ধ করছে? একজন লোক বলুক যে আমি বন্ধ করছি। কেউ তো বলতে পারবে না। তো এইটাও যে একটা রাজনৈতিক দলের ক্যারেক্টার হয়, যে দল কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। আমি ফখরুল ইসলাম আলমগীরের কথা বলি, উনি তো দলের মহাসচিব, উনি কি ওনার বাসায় বিদ্যুতের বিল দেন না? দেন তো। তাহলে ওনার নেতা যে বললো যে ইউটিলিটি বিল বন্ধ করে দেন, তাহলে কি হলো? তাহলে সে বলুক, তার বলা উচিত। যদি এটা প্রকৃতপক্ষের পলিটিক্যাল পার্টি হইতো, তাহলে সেই নেতা বলতো একটা বলা যে ওই ঘোষণাটা আমার ভুল ছিল, আমি এটা প্রত্যাহার করে নিলাম। সে বলতে পারতেছে? বলতে পারতেছে না। একদম স্পষ্ট আপনার বক্তব্য, একদম স্পষ্ট। জনাব মাসুদ কামাল, ধন্যবাদ আপনাকে। সৈয়দ ইশতিয়াক রেজাকে ধন্যবাদ। আমরা আর একটা বিরতি নিতে চাই। বিরতির পরে সামনে ঈদে বাড়ি ফেরা, একই সাথে কোরবানির পশুর হাট, সেখানে পশুর চাহিদা, সবকিছু বিষয় নিয়ে আপনাদের মতামত শুনবো, আলোচনা করবো নিশ্চয়ই। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরে এলাম। সংবাদ সম্প্রসারণে এটি নিবেদন করছে নিটল টাটা গ্রুপ। ঢাকা জেনারেলের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল আছেন আমাদের সাথে। আলোচনা শেষে এসে আমরা সামনে ঈদ রেখে
দুটি খবর ছিল, সংক্ষেপে আপনার মতামত নেব। একটি হচ্ছে বাড়ি ফেরার জন্য মানে ঈদ উদযাপনে যে যার বাড়িতে সে করে ফেরার স্রোতে নগরবাসী, এরকম একটা শিরোনাম আমরা করেছি। রাজধানী প্রায় ফাঁকা হয়ে গেছে, কিন্তু বাসের ভাড়া এবং বাসের শিডিউল নিয়ে এক ধরনের অভিযোগ রয়েছে। ট্রেনে প্রথম কয়েকদিন শিডিউল নিয়ে একটু সমস্যা থাকলেও আজকে বেশ স্বস্তিতে ট্রেনগুলো ছেড়েছে। লঞ্চে কিন্তু উপচে পড়া ভিড় দেখা গেছে আমাদের সংবাদগুলোতে। মাসুদ কামাল, মানে স্বস্তির হচ্ছে কিনা বাড়ি ফেরাটা, কিংবা সড়কের নিরাপত্তা এবারও মিলবে কিনা, যেটি নিয়ে সবসময় আমরা ঈদের সময় আসা যাওয়ার সময় সড়কে অনেকগুলো প্রাণ হারাতে দেখি আমরা দুর্ঘটনায়, সব কিছু মিলিয়ে এবারের পরিস্থিতি কেমন দেখছেন? শুনেন, প্রতিবার যা থাকে ভাই এবারও তাই থাকবে, এটা আমাদের নিয়তি, এটা আপনি মেনে নেন। প্রতিবার দেখবেন এই এরকম ঈদের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে সবাই মিলে বসে মিটিং করে, কি কি যেন চা নাস্তা খায়, এনে কি কি প্ল্যান করে, এটা করব ওইটা করব সেটা করব, অনেক কিছু বলে। বাট বাস্তবে কিছুই হয় না, কখনো হয় নাই, এবং খুব শিগগির হবে সেরকম কোনো নমুনাও আমি আসলে দেখতে পাচ্ছি না। এটা হলো একদম নিয়তি আমাদের, এটা হলো নিয়তি। বড় বড় কথা বলবে, ওই টেলিভিশনের লোকজন যে বুম ধরবে, ওনারা বলবে হাত পা না, এরা অনেক কথা বলবে, আশার বাণী শোনাবে কখনো, বাট কিছু হবে না রে ভাই। এটা হবে না এই কারণে যে মূল জিনিসটা কি দেখেন, ঢাকার বাইরে এই যে যানজটগুলি হয়, কয়েকটা জিনিস কিন্তু আমরা তো সবাই জানি। এর জন্য কে দায়ী? গাড়ি আছে যারা গাড়ি চালাচ্ছে, বেশি লোক নিচ্ছে, বেশি ভাড়া নিচ্ছে, রাস্তায় রাস্তায় গাড়িতে লোক তুলছে, পুলিশ এখানে ঠিক মতো এটাকে ট্রাফিকগুলি নিয়ন্ত্রণ করছে না। এগুলি যে সমস্যা তো আকাশ থেকে আসে না। কোনো সমস্যাই কিন্তু এখানে অচেনা সমস্যা না, সব সমস্যার কারণ আমরা জানি, কিন্তু সেই সমস্যাগুলো কোনো সমাধান হবে না, কোনো প্ল্যানিং নাই। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমাদের যখন কোনো প্রবলেম আসে আমরা ওটাকে অ্যাডহক ভিত্তিতে ওর সমাধান করার চেষ্টা করি। একটা কিছু নিয়ে যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হবে সেই ধরনের আপনি আমাকে বলেন, আমি 5টা পরিকল্পনা আপনাকে বলে দেই, তাতে কি আসে যায়? কিস্তি একটা জায়গায় বলেন, উনিও আপনাকে 5টা পরিকল্পনা দিয়ে দিব, তাতে কি আসে যায়? মানে টেকসই সমাধান আমরা পাচ্ছি না কখনোই, মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কোনো প্ল্যানিং নাই, কোনো প্ল্যানিং। ভাই, যে দেশে শুনেন, একটা জাতির মূল যে বিষয় সেটা কি? তার শিক্ষা ব্যবস্থা। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো দীর্ঘমেয়াদী প্ল্যানিং নাই। আর এটা তো ভাই লোকজন যাওয়া আসা করবো এই দেশে। না, আপনার বক্তব্য স্পষ্ট। পশুর হাট নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা, কিংবা কিছু বলার রয়েছে কিনা? না, এটা নিয়ে বলার কিছু নাই। পশুর হাট আমি আজকে আমি যে বাসা থাকি, এরা বললো যে গরুর দাম নাকি কম। আমি জানি না কেন কম, কারণ আমি তো এখানে কোরবানি দিচ্ছি না, আমার কোরবানি আমার গ্রামে বাড়িতে হচ্ছে। এখানে সংবাদ মাধ্যমে কখনোই মানে ক্রেতা বিক্রেতার সন্তুষ্টি খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আমি একটা জিনিস হলো কি, আমি পশুহাটে গেলে একটা কথা বলি, পশুহাটে একটা কথা বলি, সেটা হলো কি, যারা পশু কিনেন ঢাকায়, আমি বাসার নিচে আলোচনা করে শুনলাম, এদের মূল সমস্যাটা হলো কষাই পাওয়া। তো আমি মনে করি এই জিনিসগুলো আমাদের সিটি কর্পোরেশন মাঝে মাঝে মাঠ ঠিক করে বলে এখানে হিসাবে কোরবানি দেন, কেউ যায় না। এই কারণে গরু নিয়ে তারা কি করবে? তারা কি কষাই পাবে? যদি সিটি কর্পোরেশন কষাই সরবরাহ করতো, সিটি কর্পোরেশন একটা সেট অফ কষাই তারা যখন রাখতো, এত টাকার বিনিময়ে তারা কষাইগুলি দিবে, এবং ওগুলো ওরা ঠিকঠাক করে বাড়িতে পৌঁছে দিত, তাহলে একটি সমাধান হয়তো পাওয়া যেত। তাহলে মনে হয় হতো। অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রাজা। বাড়ি ফেরা, বাস, ট্রেন, লঞ্চ সব মিলিয়ে এবং একই সাথে পশুরহাট সব মিলে যদি আপনার কাছ থেকে একটা মতামত পেতাম। না, দেখেন, আমাদের যতগুলো পরিবহন আছে সবচেয়ে বড় সংকটটা তৈরি হয় সড়ক পরিবহন। ট্রেনে আপনার মানুষের চাহিদা বেশি, কিন্তু সেই তুলনায় ট্রেন দিতে পারে না। মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার জায়গা হলো ট্রেন, এবং এইবার তুলনামূলকভাবে ট্রেন তার শিডিউলগুলো মেনটেন করতে পেরেছে। নৌপথে আজকেই ভিড়টা শুরু হয়েছে, যেটা আমরা জানতাম যে আজকে শুরু। সড়ক পথে যে প্রবলেমটা, 152টি স্পটে প্রবলেম হবে, যে মাসুদ ভাই যেটা বলেন, আমি তো জানি 152টা স্পট আমার খারাপ, কিন্তু আমি কি করছি? আমি সেইভাবে কোনো ব্যবস্থা নিচ্ছি না। গতকাল সবচেয়ে খারাপ অবস্থা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। হানি ফ্লাইওভারের উপরে গাড়ি আটকেছিল, নিচেও আটকেছিল। কারণ হলো কয়েকটি জায়গায় দোকান, মার্কেট। আচ্ছা, এই দোকান আর মার্কেট কারা চালায়? রাস্তার উপরে দোকান এবং রাস্তা আটকে মার্কেট কারা চালাতে পারে? আমার আপনার মাসুদ ভাই নিশ্চয়ই ধারণা আছে কাদের এই ক্ষমতা আছে, তাই না? তো এইটা বজায় রেখে তো আপনি আশা করতে পারেন না যে স্মুথ একটা চলাচল করবেন। এখানে এই রাজনৈতিক সদিচ্ছাটা প্রয়োজন আছে, যে আমি কিছু রাখবো না। আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 6 লেন করলাম, অথচ আমি 2 লেনের সুবিধাও পাচ্ছি।
ঢাকা টাঙ্গাইল এলাকার 12 লেন আপনি গিয়ে দেখেন 3 লেনও খুঁজে পাবেন না। আমি সম্প্রতি আগারগাঁয়ে বেশ কিছু কাজে গেছিলাম, ঢাকা শহরের ভিতরে। আগারগাঁর অফিস পাড়া রাস্তা দেখলে আপনাকে ম্যানহাটন মনে হয়, কিন্তু আপনি গাড়ি চালাতে পারেন। রাস্তার দুই পাশে ভ্যান, মানে সবজিওয়ালা, মাছওয়ালা, এবং এদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে, আপনি কিছু বলতে পারবেন না। মনে হচ্ছে যে না, এত বড় রাস্তাটা ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। গতকাল এই আলোচনাগুলো সড়ক পথের সচিব করেছেন, তিনি দৌড়ঝাঁপ করেছেন, আমরা টেলিভিশনে দেখেছি, এই মাথা থেকে ও মাথা ছুটছেন। কিন্তু এটা প্রশাসনিক পদক্ষেপ না, কিন্তু এর সাথে অনেক গভীরে রাজনীতি জড়িত। এবং এই যে সড়ক পরিবহনের মাফিয়াদের প্রতি যে একটা রাজনৈতিক প্রশ্রয় আছে, একটা বড় কারণ কালকে বলা হলো যে বাসগুলো যেখানে সেখানে দাঁড়াচ্ছে। কেমনে দাঁড়াবার সাহস পায়? কারা তাদেরকে সেখানে দাঁড়াবার সাহস দেয়? কিভাবে সাহসটা পায়? এরা কাউকে তোয়াক্কা করে। বলা হচ্ছে 3 গুণ 4 গুণ ভাড়া নিচ্ছে, চোখের সামনে তো ভাড়া নিচ্ছে, কিছু বলতে পেরেছে কেউ? বাংলাদেশে কিছু হলেই সড়ক পরিবহনের জন্য বলা হয় কি এরা নাকি বিরাট এক কোন সময় কোন অবদান রেখেছিল, এবং সেই কারণে তারা এখন যা কিছু করবে 7 গুণ মাফ হয়ে যাবে। এইটা কোনো কথা হতে পারে যে একটা সেক্টরকে না, এই ব্যাপারটা একদম স্পষ্ট এটা মনে হয় আপনি সকলের মনের কথাই হয়তো বলছেন। পশুর হাট নিয়ে কিছু বলবার রয়েছে কিনা, খুব সংক্ষেপে যদি একটু জানাতেন। পশুর হাট নিয়ে আমারও বলার কিছু নাই, কারণ হলো আমি শুনছি যে দাম বেশি। তো সব জিনিসের দাম বেশি, তো গরুর দাম বেশি হবে না? আপনি গরুকে ঘাস খাওয়াতে পারেন না, কারণ আপনার ঘাস নাই। আপনাকে বিদেশ থেকে ঘাস আনতে হয়, অথবা ঘাস ছাড়া যে অন্য খাবার আছে সেগুলো খেতে হয়, ফিড খাওয়াতে হয়। তো ফিডের দাম বেশি, ডলার নাই, ডলারের সংকট আছে, ডলার বেশি দিয়ে কিনতে হয়, সেটা দিয়ে ইম্পোর্ট করতে হয়। আমাদের একটা অদ্ভুত ব্যাপার আছে যে আমরা সবকিছু সস্তা চাই, দাম চাই, কিন্তু কোরবানির পশুটা সস্তায় চাই, এবং এটা হওয়ার কোনো কারণ নাই। আপনার সবকিছু দাম বেড়েছে, এটাও দাম বাড়বে। সার্বিক মূল্যস্ফীতির চাপ এখানে এসে পড়েছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সৈয়দ ইশতিয়াক জাহান, মাসুদ কামাল, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন বিবিসি নিউজের সাথে।